অতিরিক্ত কনফিডেন্স থেকে মাঝে মাঝে ঝামেলা পাকায়। বাংলা একটা কথা আছে যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচনের আগে আগে রাজনীতির মাঠে যেন নানা ধরনের উত্তাপ দেখা যাচ্ছে। প্রথমে আমরা দেখেছি যে একে অপরকে লক্ষ্য করে উত্তপ্ত বাক্যবাণ নিক্ষেপ করা, তারপরে দেখেছি অলীক এবং অবাস্তব সব প্রতিশ্রুতি দেওয়া, এবং এখন যেন দেখছি যে একটু দিশেহারা টাইপের আচরণ করা। গত 2-3 দিন ধরে নানা ঘটনা ঘটছে। প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে জামায়াত কোনো পাত্তাই পাবে না, বিএনপি একচেটিয়া ভাবে জিতে যাবে। পরে একবার মনে হচ্ছিল জামায়াত বোধহয় খুব গুছিয়ে নিয়ে খুব গোপন কিছু ভোট পেয়ে মানুষের মধ্যে প্রচুর একটা সম্ভাবনা তৈরি করে এবং ধীর স্থির ভাবে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আবার দেখা যাচ্ছে জামাতের মধ্যে একটা দিশেহারা ভাব, মানে জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কথাবার্তায় এক ধরনের লাগাম ছাড়া ভাব এবং এক ধরনের মানে লজিক ছাড়া কথাবার্তা। তো এগুলো কি জামাত কি বুঝতে পেরেছে তাদের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, যেটা কয়েকদিন আগেও সম্পূর্ণ উল্টো ছিল? এই সমস্ত প্রশ্ন মানুষের সামনে আসছে। জামাতের যে কথাটা নিয়ে আজকে আমি আলোচনা করবো, আপনারা সবাই জানেন গত 2-3 দিন ধরে জামাতের আমিরের একটা প্রসঙ্গ নিয়ে খুব আলোচনা হচ্ছে। ওনার এক্স হ্যান্ডেলে উনি যারা নাকি কর্মজীবী নারী তাদের সম্পর্কে কি বলেছেন, একটা খুবই আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, যেটা হয়েছে এবং এটা নিয়ে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ওনার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল এবং হ্যাক করার মাধ্যমে এটা করা হয়েছে। কিন্তু হ্যাক করার পক্ষে তারা যে সমস্ত যুক্তি দেখিয়েছে সেগুলো নিয়ে আবার কেউ সন্দেহ পোষণ করেছেন। এগুলো নিয়ে নানা আলাপ, এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলিনি। এই কারণে আমি মনে করি যে জামাতের আমির যদি ওই একটা শব্দ কেবল বলেন, কেবল ওই শব্দটা নিয়ে আলোচনা করার কোনো আমি দরকার মনে করি নেই। এবং উনি তো অস্বীকার করেছেন, অকাট্যভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত আমি ওনার অস্বীকারটাকে মেনে নিতে পারি। কিন্তু উনি আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেই তিনি নারী নেতৃত্ব নিয়ে ওনার অবস্থান ক্লিয়ার করেছেন। ওটা ক্লিয়ার করার পর ওই একটা শব্দ ব্যবহার হলো কি হলো না তাতে তেমন কিছু যায় আসে না বলে আমার কাছে মনে হয়েছে। জামাতের আমির আরেকটা কথা বলেছেন মাঝখানে একদিন আগে, সেটা হলো উনি হাটহাজারী যে চট্টগ্রামে যে কর্নেল অলি যে দল এলডিপিতে এখন ওনাদের জোটের সঙ্গে আছে, সেই জোটের প্রচারে করতে গিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে কর্নেল অলি নাকি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অথবা উই রিভোল্ট এই ধরনের একটা কথা বলেছেন, যেটা থেকে প্রমাণ করা যায় যে উনি প্রথম বিদ্রোহ করেছেন। এই ধরনের কথাবার্তা, মানে নতুন করে ইতিহাসের নতুন এক অধ্যায় উনি শুরু করতে চাচ্ছেন। অনেকে আবার রসিকতা করে বলছেন যে 2 দিন যেতে দেন, সে দেখবেন যে উনি বলবেন, হয়তো ওনারা বলবেন যে গোলাম আজমই হয়তো স্বাধীনতা ঘোষণা করেছেন। দেখেন, একটা জিনিস কি, অনেক কিছু ঘটবে, সকল ঘটনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েন না, পারবেন না। আপনার কাঁধ এত প্রশস্ত হয় নাই যে 71 সালে জামাতে ইসলামের পক্ষে থেকে, জামাতে ইসলামের যারা চালিয়েছে, যাদের যে নেতারা ছিলেন, ওনারা যে কাজ করেছে সেই ভার আপনি বহন করতে পারবেন এমনটা মনে করার কোনো কারণ নেই। বরঞ্চ ওই ভার ঝেড়ে ফেলে দিন, তাহলেই ভালো করবেন। অত ওজন নিয়ে দৌড়াতে পারবেন না। দৌড়াতে হলে ওই সমস্ত ওজন, অপ্রয়োজনীয় ভার এগুলি ফেলে দিতে হয়। ওটা আপনার জন্য কোনো বাড়তি মাইলেজ যোগ করবে না। কাজে 71-এ তারা কি করেছে এটা বলে সরাসরি বলেন, ভাই আমরা ওই সময় ছিলাম না, যারা ছিলেন তারা যে সমস্ত কাজকর্ম করেছেন ওটা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল। আজকে এত বছর পরে এসে আমরা বুঝতে পেরেছি ওটা ঠিক হয় নাই, ওনাদের কৃতকর্মের জন্য আমরা ক্ষমা চাচ্ছি জাতির কাছে, বলে ফেলেন। এ বললে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার লাভ হবে। যাক, আমি ওনাকে পরামর্শ দেওয়া আমার কাজ না। আমি আজকে যে কথাটা নিয়ে আলোচনা করবো, এবং এটা খুব সিরিয়াস ব্যাপার এই কারণে যে আজকে আমরা দেখলাম একটা জিনিস, একটা ভিডিও আমার কাছে একজনে পাঠিয়েছেন, প্রায় 15 মিনিট 9 সেকেন্ডের একটা লম্বা ভিডিও। সেই ভিডিওতে দেখা গেল যে ঢাকা 17 আসনের যিনি প্রার্থী, জামাতের প্রার্থী মিস্টার খালিদুজ্জামান, ডাক্তার খালিদুজ্জামান, ওনার এই ডাক্তার লিখতে পারেন কিনা এটা নিয়ে আলোচনা আছে। যাক, সে আলোচনায় আমি যাচ্ছি না, মিস্টার সম খালিদুজ্জামান ওনাকে বলছি। তো উনি ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়েছিলেন এবং ক্যান্টনমেন্টে ঢোকার সময় তাকে ক্যান্টনমেন্টের গেটে, জাহাঙ্গীর গেটে, ওখানে যে এমপি থাকে, মানে মিলিটারি পুলিশ থাকে, ওনারা তাকে আটকিয়েছেন। এই কারণে ওনারা সবাইকে আটকান, জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, কেন যাবেন, জানতে চান। ওনার সঙ্গে গানম্যান ছিল, খালিদুজ্জামান সাহেবের সঙ্গে গানম্যান ছিল।
এমপি যে বক্তব্য, মানে ওখানকার ক্যান্টনমেন্টের পুলিশের বক্তব্য যে ক্যান্টনমেন্টের ভেতরে বেসামরিক কেউ গানম্যান নিয়ে যেতে পারবেন না, অথবা কোনো অস্ত্র বহন করা যাবে না। তাদের বক্তব্য ছিল যে এমপি সাহেব যান ভেতরে, কোনো সমস্যা নেই। এমপি সাহেব মানে এমপি পদপ্রার্থী যিনি, উনি যান, খালেদুজ্জামান সাহেব যাবেন, ওনার সঙ্গে যারা আছে সবাই যাবেন, কারণ ক্যান্টনমেন্ট এরিয়াটাও তো কিন্তু ঢাকা 17-এর মধ্যে পড়েছে, তাহলে সবাই যাবে, ওনাদের কোনো আপত্তি নেই। কিন্তু বন্দুক যেতে পারবে না, মানে একটা অস্ত্র ভিতরে ঢুকতে পারবে না, এই ছিল বক্তব্য। খালেদুজ্জামান সাহেবের বক্তব্য ছিল উনি ক্যান্টনমেন্ট পার হয়ে ক্যান্টনমেন্টের ও পাশে যাবেন, হয়তো ওই আপনার বালুঘাট টালুঘাট যে এলাকাগুলি আছে ওদিকে যাবেন, অথবা কুচুক্ষেত যাবেন, যেদিকে যাবেন, তো ওখানে তার গানম্যান লাগবে। কারণ ওখানে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে বলা, পুলিশ আর্মির পক্ষ থেকে বলা হচ্ছিল ক্যান্টনমেন্টের মধ্যে তো আপনার নিরাপত্তা আমরাই দিচ্ছি, আপনার গানম্যান লাগবে না। ওনার বক্তব্য হলো ওপারে গেলে তো আমার নিরাপত্তার প্রশ্ন, লোকজন তখন আমাকে মারতে পারে, তো তখন তো আমার গানম্যান লাগবে। এই বাহাস অনেকক্ষণ চলেছে, এখানে বিতর্ক হতে পারে। খালেদুজ্জামান সাহেব অবশ্যই বলতে পারেন, ওনার সে বলার অধিকার আছে যে এই এলাকায় তো আমি নির্বাচনে প্রচারণা চালাবো, তাহলে আমি এই এলাকা পার হয়ে ক্যান্টনমেন্টের ওপারেও তো আমি যাবো, সেখানে তো আমার তাহলে ওই গানম্যান আমি ওখানে পাবো কোথায়? লজিক্যাল কোশ্চেন। কিন্তু ক্যান্টনমেন্টের একটা নিয়ম আছে যে ওখানে কেউ অস্ত্র নিয়ে যেতে পারবে না, তারা তাদের নিয়ম পালন করছেন। এই হলো বিরোধের কারণটা। বিরোধটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নেই, এটা আইন যা বলে সেটা হবে, কোনটা আইনি কোনটা বেআইনি এটা আমি এই আলোচনায় আনতে চাচ্ছি না। আমার আনতে চাওয়া যে ব্যাপারটা সেটা হলো খালেদুজ্জামান সাহেবের আচরণটা, ওনার হম্বিতম্বি করার যে প্রবণতা, হম্বিতম্বি করার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষার উনি ব্যবহার করেছেন, সেটা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। উনি এমপি যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, উনি কিন্তু সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখেন না। আসলে ওনাকে যে সিদ্ধান্তগুলি দেওয়া হয় উনি সেটা কেবল পালন করেন। তার সঙ্গে হম্বিতম্বি একজন এমপি পদপ্রার্থী কেন করবেন? একজন সংসদ সদস্য পদপ্রার্থী উনি তো এখানে নির্বাচনে ভোট পেলে সংসদ সদস্য হতে পারেন। ওনার বিরুদ্ধে এখানে আছেন তারেক রহমান, উনি তারেক রহমানকে হারালে উনি তো একজন সংসদ সদস্য হবেন। কাজেই উনি এই ইলেকশনে উনি জিততেও পারেন, এটা মাথায় রেখেই তুমি আচরণ করবে, সেরকম আচরণ করবেন। জনগণ দেখবে যে এই ভদ্রলোক জিতলে পরে কি করবে। কিন্তু উনি যে আচরণটা করলেন, সে আচরণটা কি ভদ্র জনচিত হয়েছে? দেখুন, উনি ওখানকার মিলিটারি পুলিশের সঙ্গে কি বললেন, আমি কতগুলি কথা বলি, উনি নিজেকে তুলনা করলেন তারেক রহমানের সঙ্গে। বললেন আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে আপনারা তো জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? মানে তারেক জিয়া যখন যাবেন তখন ওনার জন্য জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলছেন, এই কথা ওনাকে ব্লেম করছেন। কবে করছেন এটা কাজটা? এই তুলনাটাকে ওনার মধ্যে এই ল্যাঙ্গুয়েজে আসা মানায়? কেবল ওখানে না, পরবর্তী সময়ে ওই এমপি যিনি আছে মিলিটারি পুলিশ, উনি ওনার ঊর্ধ্বতনের সঙ্গে ফোন করলেন। যখন ঊর্ধ্বতনের সঙ্গে ফোন করলেন তখন ফোনের অপর প্রান্ত লোকটাকে শোনানোর জন্য এমপি যিনি ছিলেন মিলিটারি পুলিশ, উনি ফোন করছেন ওনার ঊর্ধ্বতনের সঙ্গে, এখান থেকে খালেদুজ্জামান সাহেব বলে দিচ্ছেন যে আপনি বলেন যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ঢাকা 17 আসনে আমি ক্যান্ডিডেট। মানে দেখুন খালেদুজ্জামান সাহেব, আপনাকে আমি বলি আপনার অবস্থানটা কি দাঁড়িয়েছে। আপনি নিজের পরিচয়টা পর্যন্ত দিতে যে তারেক জিয়ার নাম উল্লেখ করতে হচ্ছে। মানে আপনার পরিচয়টা কি? আপনার পরিচয় হলো আপনি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। মানে আপনার নিজস্ব পরিচয় আপনি মানে নিশ্চিত হতে পারছেন না যে আপনাকে চিনতে পারবে কিনা। আপনি এতটাই বিখ্যাত লোক ওই এলাকার, এবং আপনাকে নিজে মুখে উচ্চারণ করতে হচ্ছে যে বলেন, মানে ওই পাশের লোকজনকে বলেন, জানান যে আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। মানে এটা হয় কি, ছোট মাছ বেশি পানিতে বললে যা হয়, ওনার অবস্থা হচ্ছে তাই। আমি আরেকটু কথা বলে নিই এখানে, ওই মিলিটারি পুলিশ যখন ওনার ঊর্ধ্বতনের সঙ্গে ফোনে আলাপ করে সেই ফোনটা আবার ইয়েকে দিলেন, খালেদুজ্জামান সাহেবকে দিলেন, তখন তিনি কিন্তু একই কথা বললেন, এবং সেখানেও তিনি বললেন যে তারেক জিয়ার জন্য আপনারা তো জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, আমাকে কেন দিবেন না, হোয়াই নট? তারপরে বলতেছেন, তারপরে যেটা হলো মারাত্মক একটা অভিযোগ করেছেন উনি আর্মির ব্যাপারে, বলেছেন যে পরিকল্পিতভাবে আপনারা আমাদের মধ্যে কেওয়ার সৃষ্টি করছেন। আমাদের মধ্যে মানে কি? মানে বিএনপি এবং জামাতের মধ্যে, বিএনপি এবং জামাতের মধ্যে কেওয়ার সৃষ্টি করছে আর্মি, সেনাবাহিনী। উনি আবার এই হুমকিও দিলেন যে উনি নাকি এটা নিয়ে সেনাপ্রধানকেও কমপ্লেন করবেন, সেনাপ্রধানকেও জানাবেন।
এবং উনি দায়ী করলেন কাকে? কিছু অফিসারকে। তিনি বললেন যে কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পর আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আমি সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই। ভাবুন, তার মানে উনি সরাসরি বললেন যে 5 আগস্টের পরে এই দেশটাকে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিছু সেনাবাহিনীর অফিসার। এটা যদি সত্য হয়, ওনার অভিযোগ যদি সত্য হয়, তাহলে তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এটা ভয়ঙ্কর কথা, কিন্তু তাহলে দেশটা বিপদের মধ্যে আছে। সেনাপ্রধান এগুলি দেখেন না কেন? এবং উনি যখন বলছেন আমি সেনাপ্রধানের কাছে কমপ্লেন করব, তার মানে কি এটুকু বোঝা যাচ্ছে ওনার কথা থেকে যে ওনার সঙ্গে সেনাপ্রধানের প্রায় কথাবার্তা হয় এবং সেনাপ্রধানের কাছে কমপ্লেন করার মতো অবস্থায় উনি আছেন। সেনাপ্রধান এখন কি করেন আমরা দেখি। ওনার কমপ্লেন যদি সত্য, একজন এমপি ক্যান্ডিডেট, কিন্তু ওই এলাকার এমপি ক্যান্ডিডেট, তিনি যদি বলেন যে এই সেনাবাহিনী মানুষের মধ্যে একটা কেওয়াস সৃষ্টি করার জন্য কাজ করছে, কিছু অফিসার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এই কথা যদি উনি বলেন এবং সেটা যদি সেনাপ্রধানকে উনি কমপ্লেন যেহেতু করতে চেয়েছেন, নিশ্চয়ই এতক্ষণে করে ফেলেছেন, আমি দেখতে চাই সেনাপ্রধান কি ব্যবস্থা নেন সেই কতিপয় অফিসারের বিরুদ্ধে, যে অফিসারগুলো সারা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বলে এই আমাদের খালেদুজ্জামান সাহেব অভিযোগ করেছেন। খালেদুজ্জামান সাহেব আর একটা কথা বলেছেন, যেটা বলে আমি আলোচনাটা শেষ করব। উনি শেষ দিকে বলেছেন একটা কথা, আমি ওটাও আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলেছেন, শোনেন, এই সময় বুঝছেন সব সময় থাকে না, আপনাদের সময় সব সময় সমান যায় না। বহু বড় বড় অফিসাররা 5 আগস্টের পর পা ধরেছেন আমাদের কাছে গিয়ে, আমি কিছু বলিনি, আমরা এমন কুকুরের মতো পা চাটা হইনি। ঠিক আছে, সেনাবাহিনীর কোন কোন অফিসার ওনাদের কাছে যে পা ধরে বসেছিলেন সেটা আমরা বাইরের লোক, সাধারণ মানুষ বুঝতে পারবো না, সেনাপ্রধান নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা মনে করি, আমরা তো এমন সেনাবাহিনী চাই না যারা যে নাকি এই সমস্ত পলিটিক্যাল লিডারদের পা ধরে বসে থাকে। আমরা এমন মেরুদণ্ডহীন সেনাবাহিনী চাই না। উনি বলেছেন না কুকুরের মতো পা চাটা হয়নি, তার মানে ওনারা হননি, কিন্তু তাহলে সেনাবাহিনী হয়েছে। সেনাবাহিনী কুকুরের মতো পা চাটা হয়েছিল 5 আগস্টের পরে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি 5 আগস্টের পরে সেনাবাহিনী, 5 আগস্টে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পেছনে, স্বৈরাচার মুক্ত করার পেছনে সেনাবাহিনীর একটা খুবই ইতিবাচক ভূমিকা ছিল। তো সেনাবাহিনী কেন যে খালেদুজ্জামান সাহেবের পা ধরে বসে থাকবেন, এটা তো আমার বুঝে আসে না। সেনাপ্রধান, আপনি কি বুঝতে পারছেন? আপনার সেই উপলব্ধি এবং সেই উপলব্ধির প্রকাশ কি হয় সেটা জানার অপেক্ষায় থাকলাম। অতিরিক্ত কনফিডেন্স থেকে মাঝে মাঝে ঝামেলা পাকায়। বাংলা একটা কথা আছে যে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, এর মাঝখানে জামাত অনেক দিকে অনেক ভালো কাজ করছে, আমরা প্রশংসাও করছি। কিন্তু কিছু কিছু জামাতের নেতা আছেন যারা মনোনয়ন পেয়েছেন, তাদের কর্মকাণ্ড দেখলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয় যে জামাত ক্ষমতায় গেলে আসলে এই মানুষগুলোকে কিভাবে ব্যালেন্স করবে। কারণ যখন আমরা দেখি খোদ সেনাবাহিনীর সাথে এই ধরনের বাক্য বিনিময়, তখন মনে হয় ডাক্তার শফিক সাহেব বা দলটির এক শ্রেণীর নেতারা যখন জামাতকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা করছেন, তো কিছু কিছু এমপি প্রার্থী যারা আছেন তাদের আচার আচরণে মনে হয় যে তারা যদি ক্ষমতায় যায় ধরাকে সরা জ্ঞান করবে। আমার মনে হয় এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। কথা বলছি বিএনপির সাথে, মানে জনাব তারেক রহমানের সাথে ঢাকা 17 আসন থেকে যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আছেন, এই মুহূর্তে খুবই আলোচিত আসম খালিদুজ্জামান। মানে টোটালি ভিন্ন জামাতের নেতাকর্মীরা যেভাবে প্রচার প্রচারণা চালান, ওনার বডিগার্ড, ওনার লাইফস্টাইল, টাকা পয়সা আছে হয়তো, কিন্তু সেনাবাহিনীর সাথে গিয়ে আজকে যে আচরণ করেছে এটা কোনোভাবেই আসলে মানার মতন বিষয় না। বলছিলেন ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে ক্যান্টনমেন্টে তিনি হয়তো কোনো একটা কাজে গিয়েছেন। তো ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের একটা নিয়ম আছে, এখন আপনি যেই হন আপনাকে সেই নিয়ম মানতে হবে। কিন্তু না, নিয়ম মানতে নারাজ, উল্টো শোনালেন কি 5 আগস্টের পর এরকম কত সেনাবাহিনীর অফিসাররা পায়ে ধরে নাকি পড়েছিল, সার বলে নাকি দম দিছে। এগুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অধ্যত্বপূর্ণ কথাবার্তা।
এগুলো হচ্ছে জামাতের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে সেটাকে নেগেটিভিটি নেওয়া। এইটা হচ্ছে ওই কাণ্ড যেটা নিয়ে মানুষ জামাতকে অনেক ক্ষেত্রে ভয় পায়, যে সেনাবাহিনীর সাথে আসলে জামাতের আচরণটা কি হবে। তো এরকম বক্তব্য কোথাও না কোথাও কাম্য না। তিনি আপনার এখানে যেটা আসছে যে ওনার এই বক্তব্যের পর অলরেডি আমরা দেখেছি যে 24 ঘন্টার মধ্যে এই প্রার্থীকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস নামক একটা সংগঠন। তারা বলছে যে আমরা যদি দেখি আপনার এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, তারা বলছে যে এমন আচরণ এবং মন্তব্যের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে। যদি না হয় তাহলে এই নেতাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান তিনি আপনার বলছেন যে এক্স ফোর্সের অ্যাসোসিয়েশন গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছে যে একটি রাজনৈতিক দলের ঢাকার 17 আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করছেন। উক্ত প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা অস্ত্রসহ প্রবেশে বাধা দিলে সেখান থেকে তার অধ্যত্বপূর্ণ আচরণ এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য দিয়েছেন। এই ধরনের বক্তব্য এবং আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা, রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানায়। তারা বলছে যে রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান এবং আইনের ঊর্ধ্বে দেওয়ার লাইসেন্স নয়। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। অবশ্যই আমরাও এটাই মনে করি। আমি বললাম না যে জামাতের কি বলা হয় যে এক শ্রেণীর মানুষ আছে যারা দিনরাত জামাতের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করতেছে, আর আরেক শ্রেণীর মানুষের মধ্যে এই আমার কাছে মনে হচ্ছে খালেদ সাইফুজ্জামান যিনি আছেন, সরি আমি যার নাম কথা বলছি, খালিদুজ্জামান। তো উনি ওনার আচার আচরণ অ্যাটিটিউড অনেকটা মনে হয় যে মাফিয়া বস বা থাকে না হিন্দি সিনেমাতে ভাই আসসালামু আলাইকুম, মানে ওই টাইপের কিছুটা ভাইবাস ওনার মধ্যে। তো শুধুমাত্র ক্ষমা চাইলেই কি অন্তর থেকে বিষয়টা সরে যাওয়ার বিষয় না। আমার মনে হয় যে 53 বছরের ইতিহাসে জামাতের জন্য এত পজিটিভ ফিল তৈরি হয় নাই। তবে খালিদুজ্জামানের মতো লোকরা একটা বার্তা দিচ্ছে যে ওনারা ক্ষমতায় গেলে আসলে এই সেনাবাহিনীর সাথে ওনারা কি করবেন, এটা মানুষের মধ্যে কিন্তু আজকের এই ঘটনা একটা পারসেপশন তৈরি হয়েছে। সো খালিদুজ্জামানের উচিত ক্ষমা চাওয়া, এটা আমরাও মনে করি। দিন শেষে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সেনাবাহিনী বা আমাদের যেই প্রাণের বাহিনী আছেন সেনাবাহিনী, তাদের সাথে ভাই যে যাই করেন এটা আমরা মানতে পারবো না। তবে ওনাদের একটা অভিযোগ আছে যে আপনার সেনাবাহিনী বেসিক্যালি বিএনপি পন্থী বা বিএনপি কে সাপোর্ট করতেছে, এরকম নানান মন্তব্য তিনি দিচ্ছিলেন। সেই জন্য হয়তো তিনি তার হোশ হারাই ফেলছিলেন। বাট জোশে আসা হোশ হারাইলে কপালে দুর্গতি লাগবে। ভালো থাকুন।